গায়ের শেষ প্রান্তে বড় একটা পাকা বাড়ি ছিল, আর বাড়িটার মালিক ছিলেন হরিদাস বাবু। তিনি গ্রামের মধ্যে খুব সম্মানীয় মানুষ ছিলেন। তার দুই ছেলে, বড় ছেলে রমেশ এবং ছোট ছেলে সুরেশ, দুই ছেলের বিয়ে হয়ে গেছে। তার বড় বৌমা মিতা আর ছোট বৌমা রীতা। মিতা ছিল খুবই চালাক, হিংসুটে, তার নিজের স্বার্থ ছাড়া সে আর কিছুই ভাবতো না। আর রীতা ছিল শান্ত, ভদ্র, সবার কথা মেনে চলতো। হরিদাসবাবু তার ছোট বৌমা রীতাকে খুবই ভালোবাসতেন। এই জিনিসটা বড় বৌমা মিতা কখনোই সহ্য করতে পারতো না। মা, আপনি বলুন তো, বাড়ির সবাই সবসময় রীতা রীতা করতেই থাকে কেন? আমি কি এই বাড়ির বউ নয় নাকি? আমিও তো এই বাড়ির বড় বউ, তাহলে? আরে ও বড় বৌমা, তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো মা? সবাই রীতা রীতা করুক না মা, আমি তো তোমাকে খুব ভালোবাসি। তাহলে তোমাকে তো ভালোবাসায় আমি কোনো কমতি রাখিনি। আর এমনিতে মা, আমি তো তোমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসি। সে তো জানি মা, আপনি একমাত্র আমাকে ভালোবাসেন, তাছাড়া কেউ আমাকে বোঝার চেষ্টা করে না। আর এদিকে বাবা, বাবা দেখো সব সময় ছোট বৌমাকে নিয়েই পড়ে আছে। ছোট বৌমাকে ছাড়া তো আর সে চলতেই পারে না। দেখো বড় বৌমা, ওই ছোট বৌমা হচ্ছে বাড়ির সব কাজকর্মগুলো নিজের হাতে করে, আর তাই জন্য তো তোমার শ্বশুর মশাই তার ছোট বৌমাকে এত বেশি ভালোবাসে। মা, তুমি একদম কষ্ট পেও না। তুমি যদি দু চারটে কাজ করো তাহলে দেখবে বাড়ির সবাই তোমাকে মাথায় করে রাখবে। কেন মা, আমি কি এই বাড়িতে কাজের জন্য এসেছি নাকি? আমি যখন আমার বাপের বাড়িতে ছিলাম তখন একটা কাজ আমাকে করতে হতো না। আমার বাপের বাড়িতে তো সব কাজের লোক এসে কাজ করে যেত। তাহলে তাহলে আমি এখানে কেন কাজ করব বলো তো মা? আর আমি তো এখানে কাজ করার জন্য আসিনি। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, এবার একটু শান্ত হয়ে যাও তো মা। আমি তো তোমাকে ভালোবাসি, এটাই হচ্ছে শেষ কথা। কে তোমাকে ভালোবাসলো না বাসলো সেই সব দিকে তোমাকে দেখতে হবে না। আর তুমি হচ্ছে এই বাড়ির বড় বউ, তাই তোমার অধিকার সব থেকে বেশি। ওই ছোট বৌমা এই বাড়ির ছোট বউ হলেও দেখো না, সব সময় শুধু কাজ করতেই থাকে। সবাই তো মনে করে সে একটা কাজের লোক। এমনভাবে মিতা তার ছোট যা রীতাকে একদম পছন্দ করতো না। তবে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন রীতা সে রান্না বান্না করে সব কিছু গুছিয়ে রান্নাঘরে রেখেছিল, আর তখন সেখানে চুপি চুপি করে মিতা এসে ডালের মধ্যে বেশি করে নুন দিয়ে দেয়। ওই বুড়ো বুড়ো সব সময় রীতা রীতা করতে থাকে না? আজকে দেখ রীতা, তোর যা হাল করব তুই কখনো কল্পনা করতে পারবি না। সবার চোখে ভালো সাজতে চাস না? আজকে দেখ, সবাই সবাই তোকে কতটা খারাপ বলে, আর তোকে কেউ সহ্যও করতে পারবে না। ডালের মধ্যে এমন নুন দেওয়া দিয়েছি যে ডাল পুরো তেতো বিষ হয়ে গেছে। আজকের কারো খাওয়াও জুটবে না। দুপুরবেলা যখন সবাই খেতে বসে তখন হরিদাস খাবার খেয়ে বলতে থাকে, আরে ছোট বৌমা, আজকের এ কি রান্না করেছো মা? এ তো ডাল তো নুনে বিষ হয়ে গেছে। এত নুন দেওয়া দিয়েছো যে খাওয়া যাচ্ছে না। ছোট বৌমা রীতা তখন অবাক হয়ে বলতে থাকে, কেন বাবা, আমি তো ঠিকঠাকভাবেই রান্না করেছি। আমি যখন ডাল ছেঁকে রেখেছিলাম তখন তো ঠিকঠাক সব কিছু ছিল। তাহলে তাহলে এমনভাবে নুন কি করে হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। তা ছোট বৌমা, রান্না বান্না করার সময় তা মনটা কোথায় থাকে বলো তো দেখি? আজকে যা রান্না করেছো তা তো মুখে দেওয়াই যাচ্ছে না। তা আজকে সবাই কি খেয়ে থাকবে শুনি? তা না খেয়ে থাকবে নাকি? একটু দেখে শুনে রান্না বান্নাগুলো করতে পারো না নাকি? মা, আমি নিজের চোখে দেখেছি ছোট আজকে তাড়াহুড়ো করে রান্না করছিল, তাই হয়তো এমনভাবে ভুল হয়ে গেছে। মা, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। কখনো তো এমনভাবে ভুল ঝুল হয় না, কিন্তু আজকে জানি না ছোট যেন কেমন একটা তাড়াহুড়ো করে রান্না করছিল। মা, না না দিদি, আমি তাড়াহুড়ো করে রান্না কেন করব? আমি তো ধীরে স্বস্তিতে বসেই রান্না করেছি, আর ভালোভাবে সুন্দরভাবে রান্না করেছি। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ডালেতে এত লবণ কি করে বেশি হয়ে গেল। যখন তুমি ধীরে স্বস্তিতে রান্না করছো তাহলে তাহলে রান্না এত খারাপ কি করে হলো শুনি দেখি? আহা গিন্নি, এসব তুমি কি বলছো বলো তো? রান্না সবসময় ভালো হবে তা না, মাঝে মাঝে তো খারাপ হতেই পারে। আর এমনিতে ছোট বৌমা তো ভালোই রান্না পারে, আমরা তো এতদিন খেয়েই আসছি। আজকের নয় একটুখানি ভুল ত্রুটি হয়েছে, তাতে কি করা যাবে? ছোট বৌমা,
তুমি পরবর্তীকালে এবার থেকে দেখে শুনে রান্না করো মা। এই শোনো, তোমাকে আমি বারবার বলে দিচ্ছি, তুমি একদম ছোট বৌমার হয়ে কথা বলতে আসবে না, বুঝেছো? সব সময় ছোট বৌমার হয়ে কথা বলতে আসো। আজকে দেখো, তুমি ছোট বৌমার পক্ষ হয়ে কথা বলো বলে ছোট বৌমা যেটা মন চাইছে সেটাই করছে। মা, আমাকে ক্ষমা করে দিন, ভুলটা আমারই হয়েছে। যখন আমি লবণ দিচ্ছিলাম তখন ভালোভাবে হয়তো দেখেই দিইনি, সেই কারণে আজকের এরকম হয়েছে। মা, আমি এক্ষুনি আবার রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। রীতার শাশুড়ি যখন রীতাকে অনেক কথা শোনায় তখন মিতা মনে মনে অনেক খুশি হতে থাকে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন মিতা তার স্বামীকে বলতে থাকে, শোনো গো, তোমাকে একটা কথা বলি, তোমার বাপের যা আবভাব দেখতে পাচ্ছি, মনে হয় না যে তোমার বাবা তোমাকে একটা কানা করিও সম্পত্তি দেবে। সব কিছু তার ছোট বৌমাকে লিখে দেবে। মনে করে রাখো, সারাদিন তো শুধু খালি ছোট বৌমা করতেই থাকে। তার মুখে সবসময় একটাই নাম, রীতা রীতা, আর তো অন্য কিছু নাম শুনতে পাওয়া যায় না। আরে মিতা, এসব তুমি কি বলছো? বাবা যা সম্পত্তি আছে আমাদের দুই ভাইয়ের নামে সমান ভাগে ভাগ করে দেবে। এসব নিয়ে তুমি এত মাথা ঘামিও না। তাই তো, আমি যদি তোমার ভালো কথা বলতে চাই, তুমি এটা মনে করো যে আমি তোমার খারাপের জন্য বলছি। দেখো, আমি হচ্ছি তোমার বউ, তোমার কখনো খারাপ চাইতে পারি না। তোমার বাবার যা আবভাব দেখছি তাই আমি বললাম, নতুবা আমার বলার কোনো দরকার ছিল না। লাস্টে দেখবে তোমার ভাই আর তোমার ভাইয়ের বইয়ের নামে সব কিছু লিখে দেওয়ার পর তোমাকে রাস্তায় বাটি নিয়ে বসতে হবে। আমার কথা মনে রেখো। দেখো মিতা, তোমাকে একটা কথা বলি, আমার বাবা তার ছোট বৌমাকে বেশি ভালোবাসে এই কারণে তার ছোট বৌমা তার সব কথা শোনে, বাড়ির সব কাজকর্মগুলো করে ভালোভাবে। আমার বাবা যেমন আমার ছোট ভাইকে ভালোবাসে তেমন আমাকেও ভালোবাসে। তুমি তো বাড়ির একটাও কাজ করো না, সেই কারণেই বাবা তোমাকে অতটা বেশি পছন্দ করে না, তার ছোট বৌমাকে বেশি পছন্দ করে। কেন গো, সব সময় কাজ কেন করতে থাকো? তুমি কি জানো না যে আমি এসব কাজকর্ম পছন্দ করি না? আর তুমি কি বিয়ে করে নিয়ে এসেছো এই কারণে যে আমাকে সব সময় গরুর মতো খাটাবে বলে? দেখো, আমি সংসারের একটাও কাজ করতে পারবো না, আর এইসব কাজকর্ম করতে আমার ভালো লাগে না। আমি হচ্ছি এই বাড়ির বড় বউ, আর আমি মহারানীর মতো থাকবো। ওইসব কাজকর্ম আমার দ্বারা চলবে না। তোমার যেমন ছোট ভাইয়ের বউ এই গ্রামের মেয়ে, তাকে দিয়েই কাজকর্মগুলো মানায়। তাহলে আমার সামনে এমনভাবে কথা কেন শোনাচ্ছ যে বাবা তার ছোট বৌমাকে ভালোবাসে? এই সব কথা আমাকে একদম শোনাবে না। মিতা তখন মনে মনে বলতে থাকে, এই ন্যাবলাচরণকে কিছু বললে এ আমার কোনো কথা শুনবে না। আস্তে আস্তে একে আমার হাতের মুঠোয় করতে হবে, তারপর দেখাবো মজা। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে রীতা একদিন বসে বসে মাছ করছিল, আর তখন সেখানে তাদের বাড়ির একটা কাজের মেয়ে ফুলমণি চলে আসে। তবে ফুলমণি বাড়ির টুকটাক কাজ করে। আরে ও ছোট বৌদি, এ তুমি কি করছো বলো তো দেখি? ওটো ওটো, আমি মাছগুলো কেটে দিচ্ছি। এমনভাবে তোমাকে মাছগুলো কাটতে হবে না তো, তুমি তো মাছগুলো রেখে দিতে পারতে বৌদি, আমি এসে কেটে নিতাম। না না ফুলমণি, তোমাকে আর মাছ করতে বসতে হবে না, প্রায় আমি অনেকটা কুটে নিয়েছি। যাও যাও, বাড়ির আরও কিছু টুকটাক কাজ পড়ে আছে, সেগুলো গিয়ে তুমি সেরে নাও। এখানে আর তোমাকে বসতে হবে না। আমি যখন একবার বসে পড়েছি তাহলে সব মাছগুলো কেটে তারপর উঠবো। ওরে বাবা, এখনো তো অনেকগুলো মাছ কাটতে বাকি আছে। ওটো ওটো দেখি বৌদি, আমি মাছগুলো কেটে নিই। আর তখন সেখানে বড় বৌমা মিতা চলে আসে। ছোট, তুই তাড়াতাড়ি ওঠ তো দেখি, আমার যে মাথা খুব ধরেছে। তুই এক্ষুনি আমাকে আদা দিয়ে একটু চা বানিয়ে দে। আমি খাওয়ার পর যদি মাথাটা একটু ছাড়ি। দিদি, আমি তো এখন মাছগুলো কাটতে বসেছি। ফুলমণি গিয়েই তোমাকে চা বানিয়ে দিচ্ছে। আর এই মাছগুলো কাটতে যে অনেকটা সময় লেগে যাবে, তাই ও তোমাকে চাটা এক্ষুনি বানিয়ে দিচ্ছে দিদি। না না, আমি ফুলমণির হাতের চা খাবো না, আমি তোর হাতের চা খাবো। তুই আমাকে এক্ষুনি চা বানিয়ে দে তো, এইসব কাজকর্মগুলো পরে করলে হবে। তুই এক্ষুনি আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। আমার কথাই হচ্ছে শেষ কথা। কেন গো বড় বৌদি, আমার হাতের চা কেন খাবে না? আমি তো এতদিন চা বানিয়ে বানিয়ে খাওয়ালাম, বাড়ির সব কাজকর্ম তো আমি করি। তাহলে আজকের আমার হাতে চা খেতে তোমার অসুবিধাটা কোথায় বলো তো? আমি কাজের মেয়ে বলে সেই কারণে, কিন্তু এই কাজের মেয়ের হাতে তো চা এতদিন খেয়ে এসেছো। এই ফুলমণি, আজকাল দেখতে পাচ্ছি তুই একটু বেশি কথা বলতে শিখে গেছিস। কেন রে, কেন এত মুখে বুলি কেন ফুটেছে? কাজের মেয়ের মতো থাক না, এত বেশি না কথা বললে নয় নাকি?
হ্যাঁ তাই তো বড় বৌদি, তুমি তো এটাই বলবে আমি কাজের মেয়ের মতো হয়ে থাকি। কেন গো বৌদি, আমরা কাজের মেয়ে বলে কি আমরা মানুষ নয় নাকি? আচ্ছা শোনো ফুলমণি, তোমাকে অত বেশি কথা বলতে হবে না। তুমি তো এক্ষুনি বলছিলে না যে মাছগুলো কুটে দেবে? ঠিক আছে, এখানে তুমি এক্ষুনি মাছগুলো কুটে দাও তো দেখি। আমি যাই, গিয়ে চাটা বানিয়ে আসছি। তুমি এখানে বসো, আর কোনো একটা কথা বলো না, বুঝেছো? তবে জানিস তো ছোট, তোর আর ফুলমণির ভালো মিলেছে, আর তোরা এখন ভালো বন্ধুও হয়ে গেছিস। মিলবে না কেন বলতো? তুই যেমন ছোট ঘরের মেয়ে, আর ফুলমণিও তো তেমন। সেইখানে দুজনের মধ্যে এত ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। ভালো ভালো। মিতার মুখ থেকে এমন কথা শোনার পর রীতা এবং ফুলমণির অনেক খারাপ লাগে, কিন্তু তারা আর কোনো কথা বলে না, চুপচাপ থাকে। এমনভাবে গীতা সবসময় রীতাকে ছোট করতে থাকতো, সবার সামনে অপমান করত। তারপরেও রীতা সে কখনো কোনো কিছু কথা বলতো না, সবসময় তার মুখে হাসি লেগে থাকতো। ও ছোট বৌদি, তোমায় একটা কথা বলি। তুমি যে সারাদিন এত কাজকর্ম করো, তা তোমার কি মন হয় না যে একটু বিশ্রাম নেওয়ার? সারাদিন তো শুধু খালি কাজকর্ম করেই যাও। না গো ফুলমণি, আমার কোনো কষ্ট হয় না। আমি তো নিজের বাড়ির কাজ করছি, তাহলে আমার এত কষ্ট কিসের হবে বলো তো? দেখো বৌদি, একটা কথা বলি, আবার যেন রাগ করুনি। এই বাড়িতে তো বড় বউও তো আছে, তাহলে বড় বৌদিকে তো কোনোদিন কাজ করতে দেখি না। সব সময় দেখি তুমি কাজ করতে থাকো। কেন গো, বড় বৌদি তো দু চারটে কাজ করতে পারে, তাহলে? না না ফুলমণি, বড়দি এইসব কাজকর্ম তেমন ভালোভাবে করতে পারে না। আর এমনিতে বড়দি এইসব করতে ভালোবাসে না। তার বাড়ি যে অনেক বড়, সে যে অনেক বড় লোকের মেয়ে, এইসবগুলো কি করে করে বলো তো? আর এমনিতে তার বাড়িতে তো কাজের লোকেরা এসে কাজ করে যায়, তাহলে সে শ্বশুর বাড়িতে এসে কি করে করে বলো তো? সেই কারণে তো আমি সব কিছু কাজকর্ম নিজের হাতে করি। আমি যে গ্রামের মেয়ে, আমি সব কাজকর্ম করতে পারি। সে তুমি যাই বলে ছোট বৌদি, বড় বৌদি তো সব সময় অহংকার দেখায়। নিজের বাবা বড় লোক বলে কি সব সময় অহংকার দেখাবে নাকি বলো তো দেখি? ছি ছি ফুলমণি, এমন কথা বলতে নেই। কেউ যদি শুনে ফেলে তাহলে জানো বাড়িতে কত বড় অশান্তি হবে। এইসব কথা আর বলো না। আর তখন সেখানে বড় বউ মিতা চলে আসে। এই যে ফুলমণি, এখানে বসে বসে কি তুই গল্প করছিস? তোর কি আর কোনো কাজকর্ম নেই নাকি? আজকাল দেখতে পাচ্ছি তুই কাজকর্মের থেকে সব থেকে বেশি গল্প করতে ভালোবাসিস। দেখো বড় বৌদি, তুমি আমাকে নিয়ে অত বেশি ভেবো না তো। আমি আমার কাজকর্ম সেরে তারপরে গল্প করছি, আর তুমি তুমি তোমার কাজটা করো না। কে কি করছে না করছে সেই সব দিকে না দেখলেই তো হয়। ফুলমণি, এমনভাবে তুমি বড়দির সাথে কথা বলতে পারো না। তুমি চুপ করে যাও। তুমি এমনভাবে মুখে মুখে কেন কথা বলছো? ছোট জাতের মানুষরা আবার কি করে কথা বলবে? তাদের যেমন শিক্ষা তেমন ভাবেই তো কথা বলবে, তাই না? এদের কাছ থেকে তো আর বেশি কিছু আশা করা যায় না। দেখো বড় বৌদি, তোমার একটা কথা বলি, তুমি যদি এবার আমার জাত তুলে কথা বলো না, আমি কর্তা মশাইকে গিয়ে সব কথা বলে দেব। তুমি আমার নামে উল্টো পাল্টা বাজে বাজে কথা বলছো। দেখো বড় বৌদি, তুমি ফুলমণিকে তো বকাঝকা করতে পারো, কথা শোনাতে পারো। এমনভাবে মানুষকে জাত তুলে কথা বলা একদম উচিত কাজ না। তুমি এটা একদম ঠিক করোনি বদ্দি। মিতা এসব কথাগুলো শোনার পর সে আর কোনো কিছু কথা বলে না। সে রীতার ওপর অনেক রেগে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে মিতা রীতাকে একদম সহ্য করতে পারতো না। রীতাকে ফাঁদে ফেলানোর জন্য মিতা তার শাশুড়ি মায়ের ঘরে গিয়ে আলমারি থেকে একটা সোনার গহনা সরিয়ে নিয়ে সে রীতার ঘরের আলমারিতে রেখে দেয়। সবাই সেই সোনার গহনাটা খোঁজাখুঁজি করার পর কেউ কোথাও খুঁজে পায় না। তখন মিতা বলতে থাকে, দেখুন মা, আমি একটা কথা বলি, এই সোনার গহনাটা তো কোথাও খুঁজে পেলেন না। একটা কাজ করুন তো, একবার গিয়ে ছোটর ঘরে গিয়ে দেখে আসুন, যদি ওখান থেকে খুঁজে পান। দিদি, তুমি এইসব কি কথা বলছো? আমি তো মায়ের কোনো গহনাতে হাত দিইনি। তাহলে তাহলে আমার ঘরেতে গিয়ে কেন খোঁজার কথা বলছো? দেখ ছোট, আমি আজকে দেখেছি তুই মায়ের ঘরে সকাল থেকে কেমন যেন যাতায়াত করছিলিস। তাই ভাবলাম যে তোর ঘরে যদি একটু দেখে আসতো, তাহলে থাকবে থাকবে, না থাকবে না থাকবে, না থাকলে তো আরো ভালো। তা তোর ঘরে দেখতে বা ক্ষতিটা কি বলতো? ঠিক আছে বড় বৌমা, তুমি যখন এত করে বলছো, তাহলে চলো গিয়ে একবার ছোট বৌমার ঘরটাকে দেখে আসি, সেখানে পাই কি পাই না।
তারপর মিতা এবং মিতার শাশুড়ি মিলে রিতার ঘরে গিয়ে সব জায়গায় খুঁজতে থাকে। অবশেষে আলমারি থেকে সেই সোনার গহনাটা বেরোয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর তখন সব বলতে থাকে, ছি ছি ছোট বৌমা, আমি কখনো এটা আশা করিনি তোমার কাছ থেকে। তুমি কি না আমার ঘর থেকে সোনার গহনাটা চুরি করেছো? ছি ছি ছি। এমন কথা শুনে রিতার চোখ থেকে জল চলে আসে। মা মা আপনি বিশ্বাস করুন, আমি আমি এই গহনা কখনোই আমি হাত দিইনি মা। আমার আলমারিতে গেল কি করে সেটাও আমি জানি না মা। আমি সত্যি বলছি মা, সত্যি বলছি, আমি এটা চুরি করিনি মা, চুরি করিনি। ছি ছি ছোট বৌমা, আমি কখনো তোমার থেকে এটা আশা করিনি। তুমি কিনা অবশেষে চুরি করলে, তাও আবার তোমার শাশুড়ি মায়ের সোনার গয়না। আমি এটা বিশ্বাস করতে পারছি না। বাবা বাবা আপনি বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি এই গহনাটা চুরি করিনি। এটা আমার আলমারিতে গেল কি করে সেটা আমি নিজেও জানি না বাবা। আমি সত্যি বলছি, আমি চুরি করিনি, আমি চুরি করিনি বাবা। ছি ছি ছোট, তুই এমন একটা কাজ করতে পারলি? তোর যখন এত সোনার গয়নার দরকার ছিল তুই তো আমাকে বলতে পারতিস। আমি নয় তোকে আমার একটা সোনার গয়না দিতে পারতাম, অবশেষে তুই মায়ের সোনার গয়না হাত দিলি। ছি ছি ছি, বাবা তোকে কত ভালোবাসতো, তুই কিনা বাবার বিশ্বাসটাও ভেঙে দিলি। ছি 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 ছোট ছি। রিতা সবাইকে বারবার বোঝানোর চেষ্টা করলেও সবাই তাকে অবিশ্বাস করে। আর তখন সেখানে কাজের লোক ফুলমণি চলে আসে। দেখো কর্তা মশাই আর কর্তা মা, তোমাদেরকে আমার একটা কথা বলার ছিল। এতদিন ভেবেছিলাম যে বলবো না, কিন্তু আজকে না বললে নয়। তুই আবার কি বলতে এসেছিস বল দেখি। আর এমনিতে আমার মাথা এখন খুব গরম আছে, এমন কোনো কিছু হেঁয়ালি করিস না, ঠিক আছে? যেটা বলবি স্পষ্টভাবেই বলবি। দেখো কর্তা মা, আমি নিজের চোখে দেখেছি যে ছোট বৌদি এই সোনার গয়নাটা চুরি করেনি, চুরি করেছে অন্য কেউ, সেটা হচ্ছে বড় বৌদি। আমি নিজের চোখে দেখেছি বড় বৌদি তোমার ঘরে গিয়ে আলমারি থেকে ওই সোনার গয়নাটা নিয়ে ছোট বৌদির আলমারিতে রেখেছে। ফুলমণি, এসব তুই কি বলছিস বলতো? আমি কেন চুরি করতে যাব? আমার কি টাকা পয়সার কম আছে নাকি যে আমি চুরি করতে যাব? আমার বাবা আমাকে অনেক সোনা দানা দিয়েছে, তাই মায়ের কোনো সোনা দানার প্রতি আমার লোভ নেই, বুঝেছিস? যা বলবি একটু ভেবে চিনতে বলবি। ফুলমণি, এইসব তুই কি কথা বলছিস? তোর বড় বৌদি এই সোনার গয়না কেন চুরি করতে যাবে? আর এমনিতে তোর বড় বৌদির বাপেরা তোর বড় বৌদিকে অনেক সোনা দানা দিয়েছে, তাই ওর কোনো সোনার প্রতি লোভ নেই। তারপর ফুলমণি সবার সামনে সব ঘটনা এক এক করে খুলে বলতে থাকে। কিছুদিন আগে মিতা ডালেতে নুন দিয়ে দিয়েছিল যাতে রিতাকে সবার সামনে ছোট করতে পারে। আবার সে এখন গয়না চুরি করে রিতার নামে দোষ দিয়েছে যাতে রিতাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সব ঘটনা এক এক করে খুলে বলার পর সবাই অনেক অবাক হয়ে যায়। এইসব আমি কি শুনছি বড় বৌমা? এইগুলো কি সত্যি নাকি? তখন সেখানে বড় বৌমি তার চুপ করে থাকে, সে আর কোনো কথা বলে না। ছি ছি বড় বৌমা, আমি তোমাকে কতটা ভালোবাসতাম, আর তুমি কিনা এমন একটা কাজ করতে পারলে? তোমার মনটা এতটা ছোট, এতটা নোংরা যে তুমি ছোট বৌমাকে দেখে এতটা হিংসা করো। ছি ছি বড় বৌমা, তোমার থেকে এটা আমি আশা করিনি কখনো। দেখো কর্তা মা, আজকে যদি আমি মুখ বন্ধ করে থাকতাম তাহলে তোমরা সারা জীবনের জন্য হলেও ছোট বৌদিকে পছন্দ করতে না। ছোট বৌদিকে সারা জীবনের জন্য উল্টোপাল্টা কথা শুনতে হতো। এই সব কিছু দেখার পর আমি আর মুখ বন্ধ করে থাকতে পারলাম না, তাই জন্য আমি বলেই ফেললাম। তবে কর্তা মা, তোমার ছোট বৌমার মতো মেয়ে হয় না। ছোট বৌমা যে খুবই ভালো। আমি যে মানুষ চিনতে ভুল করেছি তা আজকের হাড়ে হাড়ে টের পাচ্ছি। যে আমার ঘরের লক্ষ্মী তাকে সবসময় গাল মন্দ অলক্ষ্মী বলে এসেছি, আর যে আমার ঘরে সবসময় ক্ষতি চেয়ে এসেছে তাকে আমি সব সময় মাথায় চড়িয়ে বসে রেখেছি। ছি ছি ছি, এ তো সব থেকে বড় পাপী হচ্ছি আমি, যে আমার এত ভালো বৌমাটাকে আমি সব সময় কথা শুনিয়েছি। ছি ছি ছি। তবে গিন্নি, এবার তুমি ভালোভাবে বুঝতে পেরেছো তো? আমি কিন্তু মানুষ চিনতে কখনই ভুল করিনি। আমার ছোট বৌমা হচ্ছে খাঁটি সোনা, আমার ছোট বৌমা হচ্ছে মাটির মানুষ, বুঝেছো? দেখো বড় বৌমা, তুমি যে কাজটা করেছো সেটা অনেকটা অন্যায় কাজ করেছো। তাই আজকের বড় খোকা বাড়িতে ফিরলেই আমি বলবো তোমাকে যেন বাপের বাড়িতে রেখে আসে।
এইখানে তোমাকে থাকতে দেব না। না না মা, আপনি এমনভাবে আমাকে আমার বাপের বাড়িতে রেখে দিয়ে আসবেন না মা। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আর বিশ্বাস করো আমি আর করব না মা। আমাকে এমনভাবে আমার বাপের বাড়িতে রেখে দিয়ে আসবেন না মা। আমি যাব না, আমি এখানেই থাকবো আর সবার সাথে ভালোবেসে মিলেমিশে থাকবো। আর এমন ভুলটা দ্বিতীয়বার করব না মা। ক্ষমা করে দিন মা, ক্ষমা করে দিন। দেখো বড় বৌমা, তোমাকে যদি আমি ক্ষমা করে দিই তাহলে আমি সব থেকে বড় একটা পাপী হব। না না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। যদি তোমার ক্ষমা চাইতেই হয় তাহলে তুমি ছোট বৌমার কাছে ক্ষমা চাও। ছোট, আমি যে অনেক বড় পাপ করেছি, আমাকে ক্ষমা করে দে ছোট। আমি আর এই ভুল কখনোই করব না। আজ থেকে তুই আমার বোন, আমরা দুই বোন একসাথে মিলেমিশে থাকবো। তুই বিশ্বাস কর, আমি আর কখনো তোকে ছোট করব না। সব সময় তোকে বোনের নজরে দেখব, সবার কাছে আমি বোনের পরিচয় দেব। বিশ্বাস কর, আমি আর করব না রে, আমাকে ক্ষমা করে দে। মা, দিদিকে একটা সুযোগ দেওয়াই উচিত। দিদি যখন সবার কাছে ক্ষমা চাইছে তাহলে দিদিকে একটা সুযোগ দিয়েই দেখো না। তারপর দেখো, দিদি যদি না শুধরে যায় তারপর তোমরা যা সিদ্ধান্ত নেওয়ার তাই নেবে, কিন্তু দিদিকে তো একটা সুযোগ দাও। দেখো বড় বৌমা, একটু ছোট বৌমার থেকে শেখো। তুমি এত কিছু করার পরও তবু দেখো ছোট বৌমার মনে তোমার প্রতি এখনো ভালোবাসা আছে। মিতা তার ভুলটা বুঝতে পারে, সবার কাছে ক্ষমা চায়, সবাই তাকে ক্ষমাও করে দেয়। তারপর থেকে মিতা এবং রীতা তারা আর কখনো ঝগড়া করে না। দুজন শান্তভাবে সুন্দরভাবে সংসার করতে থাকে এবং পরিবারটাকে একটা সুতোয় বেঁধে রাখে।